হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9 জীবন বিজ্ঞান থেকে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, তার অন্তর্গত আমরা যে প্রাণী রাজ্যের বিভিন্ন ভাগগুলো পড়ছিলাম, বিভিন্ন পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এক্সাম্পলগুলো পড়ছিলাম, তার আমরা রিমেনিং পোর্শন মানে 5টি পর্ব আমাদের হয়ে গেছে। বাকি যে পর্বগুলো আছে প্রাণী রাজ্যে, তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সবগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে বুঝে নেব। দেখো, আজকের ক্লাসে আমরা প্রথম যে পর্বটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিডা। এক্সাম্পল দেখে পড়বে, তাহলে কিন্তু বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সুবিধা হবে এবং সহজভাবে কিন্তু তোমরা সেই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যানিলিডা মানে হচ্ছে যেমন কেঁচো, জোক, এগুলো হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। এবার বৈশিষ্ট্য দেখো, কিউটিকল দিয়ে ঢাকা দেহ, লম্বা নলাকার এবং আংটির মতো অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত, তাই এদের অঙ্গুরিমাল প্রাণী বলে। তার মানে এদের দেহটা লম্বাটে হয়, বেলুনের মতো হয়, মানে মাঝখানটা ফোলা এরকম টাইপেরও অনেক সময় হয়ে থাকে। আংটির মতো খণ্ডকযুক্ত, মানে আংটির মতো, আংটি যেরকম থাকে সেরকম অনেকগুলো খণ্ডক মিলে কিন্তু এদের দেহটা তৈরি হয়। কেমন? আর এদের দেখো রেচনাঙ্গ যেটা আছে, রেচনাঙ্গটা ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন তোমাদের আসে। নেফ্রিডিয়া কোন পর্বের রেচনাঙ্গ? আনসার হবে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। এদের যেটা রক্ত সংবহন তন্ত্র সেটা হচ্ছে বদ্ধ প্রকৃতির, মানে রক্ত বাহর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে, কখনো কিন্তু দেহ গহ্বরে মুক্ত হয় না। আর দেহে প্রকৃত সিলোমের উপস্থিতি এদের অন্যতম বৈশিষ্ট্য, প্রকৃত সিলোম বা প্রকৃত দেহ গহ্বর কিন্তু এদের মধ্যে থাকে। আর গমনাঙ্গ হচ্ছে দেখো সিটি বা প্যারাপোডিয়া, এরা বেশিরভাগ সময় কিন্তু উভলিঙ্গ হয়। কেমন? তাহলে এখানে আমাদের দেখলাম যে সিলোম থাকে এবং এদের জলীয় যে সিলোমিক তরল, সিলোমিক তরল এদের হাইড্রোলিক কঙ্কাল যেটা সেটা কিন্তু তৈরি করে, হাইড্রোলিক কঙ্কালটা তৈরি করে, সেটা হচ্ছে জলীয় সিলোমিক তরল। কেমন? আর এখানে রেচনাঙ্গ আমরা পড়লাম, রেচনাঙ্গ যেটা নেফ্রিডিয়া ভীষণ ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া এদের রেচনাঙ্গ, যার সাহায্যে ওরা রেচন বস্তু বাইরে ত্যাগ করে। উভলিঙ্গ হয়, অনেক সময় অনেকেই এদের একলিঙ্গও হতে পারে, তবে বেশিরভাগ হচ্ছে এদের উভলিঙ্গ এবং এদের মধ্যে যৌন জনন কিন্তু লক্ষ্য করা যায়। আর যদি শ্বাসঙ্গ বলি, শ্বাসঙ্গ এরা দেহত্বক মানে যে স্কিনটা রয়েছে তার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন কেঁচো দেহত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। তবে কিছু রয়েছে যাদের আবার ফুলকাও থাকে, কেমন? ফুলকার সাহায্যেও কিন্তু শ্বাসকার্য চালায়। যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে দেহত্বকের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। নেক্সট আমাদের যে পর্বটা রয়েছে সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে মানে আরশোলা, মাছি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, গলদা চিংড়ি, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা মানে কি? আর্থোস মানে হচ্ছে সন্ধিল বা সন্ধিল, আর পোডস মানে হচ্ছে পদ। তাহলে সন্ধিল পদ বা সন্ধিল উপাঙ্গ যাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের বলা হয় আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বভাবে প্রতিসম দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। তাহলে কাইটিন দিয়ে যেহেতু তৈরি, তার জন্য মানে বহিঃকঙ্কালটা কি হয়? হালকা হয় এবং সেটা কিন্তু শক্ত হয় এবং জল নিরোধক। জল ফেললে জলটা কিন্তু তাদের শরীর ভেতরে কিন্তু ওই যেহেতু কাইটিন দিয়ে ঢাকা থাকে, জলটা কিন্তু ভেতরে ঢুকতে পারে না। কেমন? মানে সহজে কিন্তু ভিজে যায় না, বা জলটা কিন্তু এদের যেমন দেহত্বক সেটা জল শোষণ করতে পারে, কিন্তু এখানে জল যে মানে এদের বডিটা যেহেতু কাইটিন দিয়ে তৈরি, বহিঃকঙ্কালটা সেটা কিন্তু মানে শক্ত হয় এবং জল নিরোধক হয়, মানে এটা দিয়ে জল কিন্তু সহজে যেতে পারে না। সন্ধিল উপাঙ্গ মানে সমস্ত অঙ্গ কিন্তু জয়েন্টেড। দেখো পাগুলো, এগুলো সবগুলো কিন্তু জোড়া লাগানো কিন্তু থাকে, জোড়া অনেকগুলো অংশ নিয়ে কিন্তু এরা তৈরি, তাই জন্য এদের সন্ধিপদী প্রাণী বলা হয়। মানে জয়েন্টেড লেগস এদের মধ্যে কিন্তু থাকে, বা জয়েন্টেড অনেকগুলো অঙ্গ এদের মধ্যে থাকে। আর সিলোম কিন্তু এখানে দেখো দেহগহ্বর বা সিলোম রক্তপূর্ণ থাকে, এবং রক্তপূর্ণ সিলোমকে আমরা বলি হিমোসিল বলি। কেমন? আর এদের সংবহন তন্ত্র থাকে, রক্ত সংবহন তন্ত্র থাকে, এবং সেটা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। মানে এদের কিন্তু দেহগহ্বর যেটা বা সিলোম যেটা, সেখানে কিন্তু রক্তটা থাকে। কেমন? যেখানে দেহগহ্বরের মধ্যে রক্তটা মুক্ত হয় সেটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, আর যেখানে রক্তবাহের মধ্যে রক্তটা থাকে দেহগহ্বর বা সিলোমে মুক্ত হয় না, সেটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। অ্যানিলিডার ক্ষেত্রে বদ্ধ সংবহন তন্ত্র আমরা পড়লাম, কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র থাকে এবং এদের যে সিলোম থাকে বা
দেহ গহ্বর থাকে সেখানে কিন্তু রক্ত পূর্ণ থাকে, সেটা মানে সেখানে রক্ত কিন্তু এসে পৌঁছায়। এবং এই জন্য ওদের দেহ গহ্বর বা সিলোমকে বলা হয় হিমোসিল। তার কারণ হচ্ছে এদের রক্ত তো লাল রঙের হয় না, কেমন হিমোগ্লোবিন থাকে না এদের রক্তে, তার জন্য রক্তটা বর্ণহীন হয়। এবং এদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ, হিমোলিম্ফ বলা হয়। কেমন, তাহলে হিমোলিম্ফের হিমো এবং সিলোমের লোম, সিলোম যেটা থাকে সেটার ক্ষেত্রে আমরা সিল বলতে পারি। তাহলে হিমোসিল মানে বর্ণহীন রক্ত, হিমোলিম্ফ রক্তযুক্ত সিলোম, সেটাকে বলা হচ্ছে কি বললাম আমরা, সেটাকে বললাম হিমোসিল। কেমন, হিমোসিল বলছি যখন ওদের সিলোমটা রক্ত দিয়ে পূর্ণ থাকছে। এরপরে দেখো রক্ত সংবহনতন্ত্র আমরা বললাম ট্র্যাকিয়া, বুকগিল, বুকলাং প্রভৃতি এদের শ্বাস অঙ্গ। তাহলে শ্বাস অঙ্গ ট্র্যাকিয়াও হতে পারে। ট্র্যাকিয়া কাদের হয়, বিশেষ করে আরশোলাদের ক্ষেত্রে ট্র্যাকিয়া থাকে। এরপর দেখো বুকগিল, লিমোলাস বলে এক ধরনের আর্থ্রোপোডা থাকে যাদের ক্ষেত্রে বুকগিলটা শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। কেমন, বুক লাং হয় কাঁকড়া বিছের ক্ষেত্রে, বুক লাংটা শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। রেচন অঙ্গ, রেচন অঙ্গ এদের সবুজ গ্রন্থি হয়, যেমন সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড বিশেষ করে চিংড়িদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ম্যালপিজিয়ান নালিকা যেটা, সেটা আরশোলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। ম্যালপিজিয়ান নালিকাটা আরশোলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সবুজ গ্রন্থি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেচন অঙ্গ শ্বাসঙ্গ থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, বারবার বলছি। সবুজ গ্রন্থি যদি বলে তাহলে সেটা হচ্ছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড, সেটা চিংড়ির রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এবং ম্যালপিজিয়ান নালিকা যেটা, সেটা আরশোলার রেচন অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে এই বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু মনে রাখবে। আর এদের জয়েন্টেড উপাঙ্গ মানে সন্ধিল উপাঙ্গ থাকে বলে এদের সন্ধিপদী প্রাণীও কিন্তু বলা হয়। ওকে, এখানে আর একটা জিনিস তোমাদের বলি, অ্যানিলেটার ক্ষেত্রে অনেক সময় বিজ্ঞানসম্মত নাম তোমাদের আসে, একটা বিজ্ঞানসম্মত নাম আসতেই পারে, বিভিন্ন স্কুলেই দেয়। এবার সেখানে আমি লাস্ট ক্লাসে এই চ্যাপ্টার থেকে কি কি তোমরা বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে সেগুলো আমি লিস্ট করে দেবো, সেগুলো চ্যানেলে প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। যেমন এখানে কেঁচো অনেক সময় জিজ্ঞাসা করে অনেক স্কুলে, কেঁচোর বিজ্ঞানসম্মত নাম সেটা মনে রাখবে ফেরিটিমা, ফেরেটিমা পস্থোমা, ফেরেটিমা পস্থোমা, এটা হচ্ছে কেঁচোর বিজ্ঞানসম্মত নাম। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা পর্বভুক্ত প্রাণী হচ্ছে জল শামুক, ঝিনুক। তাহলে শামুককে ভেবে আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো যাতে করে আমাদের এগুলো দীর্ঘস্থায়ীভাবে আমরা মনে রাখতে পারি। প্রথম হচ্ছে অখণ্ডিত নরম দেহ অঙ্কীয় মাংসল পদ, মানে সামনের দিকে যে জিনিসটা থাকে সেটা মাংসল, মানে নরম অংশ থাকে, মাংসল পদ, মস্তক এবং ভিসেরাল মাস। ভিসেরাল মাস এই তিনটে জিনিস দিয়ে এদের দেহটা গঠিত। তাহলে তিনটে মানে অংশে বিভক্ত এদের দেহ। ভিসেরাল মাস যেটা, সেটা বা ম্যান্টেল নামক পর্দা দিয়ে আবৃত থাকে বা ঢাকা থাকে। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট অংশ, মানে প্রশ্ন। কেমন, তাহলে দেহটা নরম হচ্ছে, মাংসল পদ এবং ভিসেরাল পদ থাকে সেটা দিয়ে, এবং মস্তক থাকে, এই তিনটে অংশে বিভক্ত। এবং ভিসেরাল মাস যেটা, সেটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে, সেই পর্দাটাকে বলা হচ্ছে ম্যান্টেল পর্দা। নেক্সট, ম্যান্টেল পর্দা থেকে ক্যালসিয়াম জাতীয় পদার্থ নিঃসৃত হয়। তাহলে ম্যান্টেল পর্দা থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট বলতে পারো, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ নিঃসৃত হয়ে বহিঃস্থ যে কঙ্কাল, মানে একটা খোলক তৈরি করে, শক্ত খোলক, এই যে শক্ত খোলকটা তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওই ম্যান্টেল পর্দা, এই ম্যান্টেল পর্দা যেটা থাকে মাংসল পর্দাকে ঘিরে রাখে, সেই ম্যান্টেল পর্দা থেকে কিন্তু ওই বহিঃকঙ্কাল বা যেটা আমরা খোলক বলছি সেটা কিন্তু তৈরি হয়। কেমন, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। কোনো কোনো প্রজাতিতে খোলক অন্তস্থ বা অনুপস্থিত, অক্টোপাসের ক্ষেত্রে যেমন আবার সেটা থাকে না, অ্যাবসেন্ট, কিন্তু অনেক সময় থাকতে পারে, কেমন নাও থাকতে পারে, মানে যেমন শামুকের ক্ষেত্রে এটা থাকে, খোলকটা থাকে। অনেক এরকম মোলাস্কা রয়েছে যেগুলোর ক্ষেত্রে আবার মানে এটা থাকে না। কেমন, এদের শ্বাস অঙ্গ কি, ফুলকা বা টিনিডিয়াম, জলজ যারা থাকে, জলের মধ্যে যারা থাকে যেমন জল শামুক, তাদের ক্ষেত্রে টিনিডিয়াম এটা কিন্তু শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে। পালমোনারি স্যাক এবং ম্যান্টেল পর্দাটাও কিন্তু অনেক সময় এদের শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে। এবং রেচন অঙ্গ, বোজানাসের অঙ্গ বা বৃক্ক, এগুলো কিন্তু তাদের রেচন অঙ্গ হিসাবে কাজ করে। কেমন, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে।
এরপরে দেখো এখানে দেওয়া হয়েছে আর একটা দাঁতের মতো সারিবদ্ধ অঙ্গ, মানে মুখ বিবরের মধ্যে বা মুখ গহ্বরের মধ্যে আমাদের যে মানে ওদের যেটা বুক্কাল মাস, মুখ গহ্বর, সেখানে দাঁতের মতো দেখতে গঠন থাকে, সেগুলোকে বলছে র্যাডুলা। কেমন, এগুলো তাদের ওই খাবারগুলোকে চিবানোর কাজে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে খাবারটাকে চেবানোর জন্য শামুকের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। তারা কি করে, তাদের মধ্যে র্যাডুলা থাকে, সেটার সাহায্যে তারা খাবারটাকে চিবিয়ে খায়। ওকে, তবে ঝিনুক ঝিনুক এটা মোলাস্কা পর্বভুক্ত হওয়া সত্ত্বেও এদের কিন্তু ওই র্যাডুলাটা দেখতে পাওয়া যায় না। কেমন, যদি বলে র্যাডুলা কি, একটা 1 নম্বর প্রশ্ন, তাহলে তোমরা লিখবে যে মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের মুখ গহ্বরে দাঁতের মতো সারিবদ্ধ এক ধরনের গঠন লক্ষ্য করা যায়, সেটাকে র্যাডুলা বলে। এটি তাদের খাদ্য চেবানোর কাজে ব্যবহৃত হয়। এরপরে নেক্সট আমরা তাহলে দেখব যে পর্বের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখো এদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একাইনোস মানে হচ্ছে কণ্টক মানে কাঁটাযুক্ত, আর ডার্মা মানে তোমরা জানো, সবাই জানো এটা, ডার্মা স্কিন সংক্রান্ত, তাই না? স্কিন সংক্রান্ত বিভিন্ন জিনিস আমরা ডার্মা কথাটা ব্যবহার করি। তাহলে একাইনোস মানে হচ্ছে কাঁটা কাঁটা কণ্টকযুক্ত, ডার্মা মানে হচ্ছে ত্বক। তাহলে কাঁটাযুক্ত ত্বক যাদের থাকে তাদের আমরা বলি একাইনোডার্মাটা। পুরোপুরি সামুদ্রিক প্রাণী, দেহ ত্বক কণ্টকযুক্ত মানে কাঁটা কাটা থাকে, দেহ ওরাল এবং অ্যাবোরাল। কেমন, মানে পঞ্চাংশক অরীয়ভাবে প্রতিসম এরা হয়। ট্রিপ্লোব্লাস্টিক, অবশ্যই ট্রিপ্লোব্লাস্টিক, মানে 3টে স্তর, এন্ডোডার্ম, এক্টোডার্ম এবং মাঝখানে মেসোডার্ম, 3টে ত্বক থাকে, মানে ত্রিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক হয়। এগুলো আমরা আগে দেখেছি, আলোচনা করেছি ট্রিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক কি। দেহ পরিধি সমদূরত্বে অবস্থিত 5টি অ্যাম্বুল্যাক্রা খাঁজ থাকে, মানে 5টা এখানে আমরা খাঁজ দেখতে পাই এদের মধ্যে, অ্যাম্বুল্যাক্রা দ্বারা চিহ্নিত। কেমন, তাহলে অ্যাম্বুল্যাক্রা খাঁজের দুদিকে কিন্তু আবার সারিবদ্ধভাবে নালীপথ থাকে, টিউব ফিট থাকে, যেটা সাহায্যে তারা কিন্তু গমন করতে পারে। কেমন, অ্যাম্বুল্যাক্রা যে খাঁজের কথা বলছি আমরা, অ্যাম্বুল্যাক্রা যে আমরা বললাম যে খাঁজ, কেমন, সেই খাঁজের দুই দিকে টিউব ফিট বা নালীপথ থাকে, যার সাহায্যে কিন্তু এরা এক জায়গা থেকে অন্য জায়গা চলাচল করতে পারে। কেমন, গমন অঙ্গ হিসেবে কাজ করে। এছাড়া গ্যাসীয় পদার্থের আদান প্রদানও অনেক সময় এই নালীপথ বা টিউব ফিটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এগুলোই তোমরা পড়বে এই মানে এর মধ্যে। তাহলে 5টি অ্যাম্বুল্যাক্রা দ্বারা চিহ্নিত মানে অংশ থাকে, নালীপথ হচ্ছে এদের গমন অঙ্গ, দেহে সুগঠিত জল সংবহন তন্ত্র মানে ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম কিন্তু প্রেজেন্ট থাকে, বিভিন্ন প্রকার নালিকার সাহায্যে গঠিত জল সংবহন তন্ত্র। কেমন, এটা অ্যাকচুয়ালি সিলোমের একটা পরিবর্তিত রূপ হচ্ছে এই জল সংবহন তন্ত্র তাদের শরীরে। কেমন, তারা মাছ, সি অর্চিন, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পল। ওকে, শ্বাসঙ্গ এদের একটা ফুলকা থাকে এক ধরনের, প্যাপুলি বলে, প্যাপুলি বা ফুলকাও বলতে পারো, তার সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য চালায়। এরপরে হেমিকর্ডাটা, এটা কর্ডাটা পর্বভুক্ত আগে ছিল, এটাকে আলাদা করে দেওয়া হয়েছে, এটা কর্ডাটা পর্বের মধ্যে পড়ে না। হেমিকর্ডাটা মানে অর্ধ, হেমি মানে কি অর্ধ, তাই না? হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক বলি আমরা, সেরকম হেমি মানে হচ্ছে অর্ধেক কর্ডাটা, পুরোপুরি কর্ডাটা কিন্তু নয়। তাহলে নরম কঙ্কাল বর্জিত দেহ, কঙ্কাল থাকে না এদের শরীরে, কঙ্কাল থাকে না। অগ্রপ্রান্তে প্রোবোসিস থাকে, এই যে প্রোবোসিস থাকে, আর মাঝে কলার, মাঝের জায়গাটাকে কলার বলে, আর দেহকাণ্ড, বাকি অংশটা দেহকাণ্ড, এই 3টে ভাগে বিভক্ত। প্রোবোসিস থাকে, মাঝেরটা কলার, আর পশ্চাৎ দিকে পিছন দিকে হচ্ছে দেহকাণ্ড। ইউ আকৃতির ফুলকা ছিদ্র এদের শরীরে থাকে। কেমন, ফুলকা ছিদ্র তাহলে থাকছে শ্বাসকার্যের জন্য, মানে অনেক জোড়া গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিল অঞ্চলে ফুলকা ছিদ্র কিন্তু প্রেজেন্ট থাকে, মানে এদের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। ওকে, গলবিলীয় ফুলকা ছিদ্র। স্টোমোকর্ড মুখবিবরের সামনে অংশ থেকে প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত। কেমন, মুখগহ্বরের মেঝে থেকে ফাঁপা এক ধরনের উপবৃদ্ধি, সেটা হচ্ছে স্টোমোকর্ড। কেমন, স্টোমোকর্ড এটা কিন্তু তৈরি হয়। আর রেচন অঙ্গ এদের প্রোবোসিস গ্রন্থি, এই যে সামনে যে অংশটা রয়েছে প্রোবোসিস গ্রন্থি, এর সাহায্যে কিন্তু এরা রেচন বস্তু বাইরে ত্যাগ করে।
আর বাদবাকি পায়ুছিদ্র, পায়ু পরবর্তী লেজের অনুপস্থিতি, মুক্ত রক্ত সংবহনতন্ত্র এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর মেন জিনিস হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড এদের নেই, তার জন্য এরা হেমিকর্ডাটা পড়ছে, কর্ডাটার মধ্যে পড়ছে না, তাহলে নোটোকর্ড এদের মধ্যে অ্যাবসেন্ট। কেমন, আমি বারবার বলছি যে পূর্বে কিন্তু এটা কর্ডাটাই ধরা হতো, কর্ডাটার একটা উপপর্ব ছিল, কিন্তু এটাকে পরে আবার একানোডার্মাটার পরে আলাদা একটা পর্ব হিসেবে মানে দেখা যাচ্ছে, কর্ডাটার মধ্যে কিন্তু একে আর রাখা হয়নি। কেমন, তাহলে আমরা এখানে এগুলো দেখলাম। নেক্সট আমাদের এইদিকে যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভিন্ন পর্বগুলো আছে, কর্ডাটা রয়েছে এবং কর্ডাটার যে ভাগগুলো আছে সেগুলো আমরা একের পর এক দেখব। তাহলে দেখো কর্ডাটা, কর্ডাটা মানে আমরা দেখেছিলাম যে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড অবশ্যই থাকবে, মানে জীবনের কোনো না কোনো দশায় তাদের মধ্যে অবশ্যই নোটোকর্ড থাকবে এবং নোটোকর্ডের সঙ্গেই তাদের পৃষ্ঠদেশে একটা নলাকার স্নায়ু সূত্র বা নার্ভ কর্ড প্রেজেন্ট থাকবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া 3 নম্বর বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে গলবিলীয় ফুলকা ছিদ্র প্রেজেন্ট থাকবে। তাহলে কর্ডাটার মধ্যে মূল 3টে বৈশিষ্ট্য হচ্ছে যে নোটোকর্ডের উপস্থিতি, নার্ভ কর্ডের উপস্থিতি, 3 নম্বর হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। এই 3টে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। নোটোকর্ড মানে হচ্ছে যে মানে যেটা মেরুদণ্ডে পরিণত হয় আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে সেটা মেরুদণ্ডে পরিণত হয়েছে। এটা নিরেট সরু দণ্ডের মতো, স্থিতিস্থাপক, ফ্লেক্সিবল, কেমন, এবং পৃষ্ঠদেশে কিন্তু অবস্থান করে এবং দেহটাকে কিন্তু দৃঢ়তা প্রদান করে, সেটা হচ্ছে নোটোকর্ড। আর নার্ভ কর্ড সেটা এক ধরনের কি, নার্ভ কর্ড মানে হচ্ছে স্নায়ু রজ্জু, যেটা নোটোকর্ডের উপরের দিকে, পিঠের দিকে কিন্তু অবস্থান করে। ওকে, আর এই যে যুগ্ম শ্বসনে সাহায্য করে সেটা হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র। কেমন, জীবনের কোনো না কোনো দশায় মানুষ হোক, মানুষ বা অন্যান্য বিভিন্ন প্রাণী, রুই মাছ, মানুষ, এদের সবার কিন্তু কি থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র কিন্তু প্রেজেন্ট থাকে। কেমন, এরপর দেখো এর কর্ডাটার বা উপপর্ব আছে। উপপর্ব আমরা যখন ছকের সাহায্যে বলেছিলাম, ছক তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কর্ডাটা পর্বের বিভিন্ন মানে কর্ডাটাকে 3টে উপপর্বে ভাগ করা হচ্ছিল, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা। এগুলো আমরা দেখব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা মানে হচ্ছে এখানে যে অরা, কেমন, অরা মানে হচ্ছে ইউ আর, আচ্ছা, ও ইউরোকর্ডাটা, এটা স্পেলিংটা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এসছে ও ইউ আর এ। অরা মানে হচ্ছে লেজ, কর্ডাটা মানে নোটোকর্ড থাকবে। কেমন, তাহলে এখানে দেখো সম্পূর্ণরূপে সামুদ্রিক দেহ টেস্ট বা টিউনিক নামক এক ধরনের আবরণ দিয়ে ঢাকা থাকে, তাই এদের টিউনিক এটা বলে। কেমন, টেস্ট যে এদের যে শরীরের বাইরে যে আবরণ থাকে তাকে কি বলে, টিউনিক বা টেস্ট বলে। এই জিনিসটা দিয়ে এই দেহটা কিন্তু ঢাকা থাকে। আর পরিণত প্রাণীর কিন্তু নোটোকর্ড থাকে না। কেমন, তাহলে নোটোকর্ড সারা জীবন থাকে না, প্রথম দিকে থাকে। পরিণত যখন হয়, ম্যাচিওর যখন হয়, তখন কিন্তু নোটোকর্ড থাকে না। তাহলে লার্ভা দশাতে মেনলি এদের নোটোকর্ডটা থাকবে। যখন লার্ভা অবস্থায় থাকবে তখন এদের নোটোকর্ড থাকবে, পরিণত হয়ে গেলে কিন্তু তখন সেটা নোটোকর্ডটা প্রেজেন্ট থাকবে না, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। ওকে, আর সেটা হলো। আর একটা জিনিস হচ্ছে নোটোকর্ড কেবলমাত্র লার্ভার লেজে থাকে, তাহলে লার্ভা দশায় নোটোকর্ডটা থাকে এবং সেখানেও লার্ভার লেজের দিকে নোটোকর্ডটা প্রেজেন্ট থাকে। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে, নার্ভ কর্ড কেবল লার্ভা দশাতে থাকে। তাহলে নার্ভ কর্ডটাও কিন্তু সারা জীবন ধরে তাদের মধ্যে প্রেজেন্ট থাকে না, শুধু লার্ভা অবস্থাতেই বা লার্ভা দশাতে। এদের তো জীবনের 2টো দশা হয়, একটা হচ্ছে ট্যাডপোল দশা বা লার্ভা দশা যেটা, আর রিট্রোগ্রেসিভ একটা দশা রয়েছে। আর মানে এদের জীবনচক্রে ট্যাডপোল দশা এবং রিট্রোগ্রেসিভ রূপান্তর কিন্তু দেখা যায়। কেমন, তাই প্রথম যে দশাটা রয়েছে লার্ভা দশা, সেখানে কিন্তু এদের কি থাকে, নোটোকর্ডটা প্রেজেন্ট থাকে লার্ভার লেজের দিকে এবং সেখানে কিন্তু নার্ভ কর্ডটাও থাকে। পরিণত হয়ে গেলে কিন্তু তাদের শরীরে নোটোকর্ড বা নার্ভ কর্ড কিন্তু থাকে না। তাহলে এগুলো গেল ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। এক্সাম্পল কি, এখানে অ্যাসিডিয়া, স্যালপা, এগুলো হচ্ছে স্যালপা ম্যাক্সিমা, এগুলো হচ্ছে ইউরোকর্ডাটার উদাহরণ। সেফালোকর্ডাটা এখানে বৈশিষ্ট্য হচ্ছে দেখো
নোটোকর্ডের দেহের সম্মুখভাবে অবস্থিত তুণ্ড থেকে শুরু করে লেজের শেষ পর্যন্ত কিন্তু বিস্তৃত। নোটোকর্ডটা কোথায় থাকে মানে সামনের একদম সম্মুখ ভাগ থেকে, মানে এখানে একটা তুণ্ড বলে একটা অংশ থাকে, সেখান থেকে শুরু করে একদম লেজের শেষ পর্যন্ত এদের নোটোকর্ডটা থাকে। কেমন? তাহলে দেহের সামনে থেকে একদম লেজের শেষ পর্যন্ত নোটোকর্ড থাকছে। দেহের অগ্রভাগে তুণ্ডের নিচে ওরাল হুড থাকে এবং তার চারপাশে সিরি থাকে। এখানে সামনে ওরাল হুড থাকে এবং নিচে এদিকে সুতোর মতো অংশ থাকে, সেগুলো হচ্ছে সিরি বলা হয়। কেমন? ওরাল হুড এবং এখানে সিরি থাকে। এবং এখানে গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে। ভি আকৃতির মায়োটম পেশি, যেমন মাছের মধ্যে আমরা দেখেছি মায়োটম পেশি থাকে, তাহলে মায়োটম পেশি কিন্তু থাকে। তবে এদের সুস্পষ্ট মস্তিষ্ক কিন্তু নেই। আমাদের যেমন মস্তিষ্ক থাকে বা ভার্টিব্রেটার মধ্যে সমস্ত প্রাণীদেরই কিন্তু সুস্পষ্ট মস্তিষ্ক থাকে, করটি, চোয়াল সবগুলো থাকে। কিন্তু এই সেফালোকর্ডাটার মধ্যে কিন্তু মস্তিষ্ক বলো বা করটি বলো বা চোয়াল সেগুলো কিন্তু থাকে না। তার জন্য ভার্টিব্রাটাকে যেমন ক্রেনিয়াটা বলা হয়, সেফালোকর্ডাটাকে বলা হয় অ্যাক্রিনিয়াটা মানে এদের মধ্যে এই জিনিসগুলো প্রেজেন্ট থাকছে না, মস্তিষ্ক, করটি, চোয়াল এগুলো কিন্তু থাকে না। আর এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া বা প্রোটোনেফ্রিডিয়াও বলা যায়। প্রোটোনেফ্রিডিয়া মানে ওই নেফ্রিডের আদি অবস্থা, খুব উন্নত নয়, সেগুলো হচ্ছে তাদের রেচন অঙ্গ। আর দেখলাম মায়োটম পেশিটা অবশ্যই তাদের মধ্যে থাকে। নেক্সট আমাদের যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা। এখানে দেখো ভ্রূণকালীন নোটোকর্ড মেরুদণ্ডে কিন্তু পরিণত হয়, মানে যাদের জীবনচক্রে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়, তাই না, সেটাকে আমরা কি বলি? মেরুদণ্ডী প্রাণী বলি। তাহলে ভার্টিব্রাটা মানে অ্যাকচুয়ালি মেরুদণ্ডী প্রাণীর কথা আমরা পড়ছি। তাহলে নোটোকর্ডটা মেরুদণ্ডে কিন্তু প্রতিস্থাপিত হয় বা রূপান্তরিত হয়। নার্ভ কর্ড মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়েছে। তাহলে নার্ভ কর্ডটা কি গঠন করেছে? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এগুলো গঠন করেছে। মস্তিষ্ক ক্রেনিয়াম নামক এক ধরনের অস্থি দিয়ে, মানে অস্থিময় প্রকোষ্ঠে সুরক্ষিত থাকে। এবং মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে হিমোগ্লোবিন থাকে রক্তের মধ্যে, তার জন্য রক্তটা লাল হয়। এবং বদ্ধ সংবহন তন্ত্র কিন্তু থাকে, শিরা, ধমনী, হৃৎপিণ্ডের মধ্যেই কিন্তু রক্তটা ঘোরাঘুরি করে, দেহ গহ্বরের মধ্যে কিন্তু কখনোই মুক্ত হয় না। তার মানে বদ্ধ সংবহন তন্ত্র থাকে। রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি, সেটা মানুষের ক্ষেত্রে যেমন আমাদের কিডনি বা বৃক্ক হচ্ছে রেচনাঙ্গ। এবং ফুসফুস হচ্ছে শ্বাসঙ্গ। তবে কিছু কিছু রয়েছে যেমন সোনা ব্যাঙ, কাতলা মাছ, এগুলো তো ফুসফুস থাকে না, তাদের ক্ষেত্রে ফুলকা হচ্ছে রেচনাঙ্গ। ব্যাঙের ক্ষেত্রে স্কিন, যেটা মানে আর্দ্র স্কিন, ভেজা স্কিন, সেটা কিন্তু শ্বাসঙ্গ হিসাবে কিন্তু কাজ করে। তাহলে এদের ফুলকা, সিক্ত চামড়া বা ভেজা চামড়া, ফুসফুস এগুলো কিন্তু শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে ভার্টিব্রাটার বা ক্রেনিয়াটার বৈশিষ্ট্য। সোনা ব্যাঙ, কাতলা মাছ, বিভিন্ন ধরনের এগুলো কিন্তু এক্সাম্পল হবে। এবং এদের বহিঃকঙ্কালে আঁশ, পালক, লোম সবগুলো কিন্তু থাকে। কেমন? মাছ, পাখি, মানে এদের মধ্যে কি থাকে বললাম? আঁশ, পালক সবগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। লোম থাকতে পারে, যেমন মানুষের ক্ষেত্রে লোম থাকে, মাছের ক্ষেত্রে আঁশ থাকে। কেমন? এবার অধিশ্রেণী পড়বো আমরা। অধিশ্রেণী, এখানে আমরা ভার্টিব্রাটার মধ্যে মানে মেরুদণ্ডের মধ্যে দুটো ভাগ পড়বো, একনাথা এবং ন্যাথোস্টোমাটা। এই যে একনাথ এবং ন্যাথোস্টোমাটা। একনাথার হচ্ছে শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার আবার অনেকগুলো ভাগ রয়েছে, শ্রেণী রয়েছে, সেগুলো আমরা দেখব। তাহলে অধিশ্রেণী মেরুদণ্ডীদের ক্ষেত্রে বা ভার্টিব্রাটার অধিশ্রেণী হচ্ছে একনাথা আর ন্যাথোস্টোমাটা। একনাথা মানে হচ্ছে এখানে চোয়াল থাকবে না, একনাথার চোয়াল থাকবে না। আর ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কিন্তু এদের চোয়ালটা প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে এখানে চোয়ালটা থাকে না। আর এখানে দেখো একটা নাসারন্ধ্র থাকে, নাকের ফুটো, সেটা হচ্ছে নাসারন্ধ্র। বহিঃকঙ্কাল থাকে না। অন্তঃকঙ্কালটা থাকে, সেটা হচ্ছে নরম হাড় মানে তরুণাস্থি দিয়ে তৈরি। দেহে কোনো যুগ্ম উপাঙ্গ কিন্তু থাকে না। আর ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে দেখো মুখে কিন্তু চোয়াল থাকে, এই যে মুখে চোয়াল থাকে। তাহলে একনাথাতে চোয়াল থাকে না, ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কিন্তু চোয়ালটা প্রেজেন্ট থাকে। নাসারন্ধ্র থাকে, অন্তঃকঙ্কাল, তরুণাস্থি বা অস্থি দিয়েও, শক্ত অস্থি দিয়েও কিন্তু তৈরি হতে পারে। আর দেহে যুগ্ম উপাঙ্গ থাকে। এদের যুগ্ম উপাঙ্গ ছিল না, এদের যুগ্ম উপাঙ্গ থাকে।
অন্তঃকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, এদের তরুণাস্থি অস্থি দুটো দিয়ে কিন্তু তৈরি হতে পারে। একনাথার এক্সাম্পল হচ্ছে ল্যাম্প্রে, হ্যাগফিশ। প্রশ্ন আসতে পারে হ্যাগফিশ কোন অধিশ্রেণীর অন্তর্গত, তো তোমরা লিখবে একনাথা। কেমন? এরপরে দেখো তারপরে আমাদের পড়ছে একনাথার মধ্যে, এই যে আমরা এখানে দেখছিলাম একনাথার মধ্যে শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটাই শ্রেণী আমরা এখানে দেখছি, আর ন্যাথোস্টোমাটার অনেকগুলো ভাগ রয়েছে, টোটাল 6টা। যাই হোক, একনাথার মধ্যে সাইক্লোস্টোমাটা, হ্যাগফিশ, ল্যাম্প্রে যেগুলো আমরা পড়ছিলাম, দেখো মুখছিদ্র গোলাকার, বহিঃপরজীবী, মানে পোষকদের বাইরে বসবাস করে, চোয়াল থাকে না, মুখে চোষক, প্যাপিলা বা কর্ষিকা থাকে, চামড়ার মধ্যে আঁশ থাকে না, যেমন আঁশবিহীন হয়, মিউকাস গ্রন্থিযুক্ত মানে পিচ্ছিল টাইপের হয়, করটে এবং মেরুদণ্ড কিন্তু তরুণাস্থিযুক্ত হয়। ওকে, এবার আমরা কি করব, ন্যাথোস্টোমাটার যে 6টা ভাগ রয়েছে, ন্যাথোস্টোমাটাকে আবার 6টা শ্রেণীতে ভাগ করা হয়, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এই 6টা ভাগ তোমরা ভালো মতো ভাবে পড়বে, তার কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, পার্থক্য আসতে পারে। যেমন ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলে কন্ড্রিকথিস এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য দেয়। কেমন? সেই পার্থক্যগুলো পড়ার জন্য তোমাদের আগে বৈশিষ্ট্যগুলো জানতে হবে। প্রথমে দেখো দেওয়া হয়েছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ, যেমন হাঙর, শঙ্কর মাছ এগুলো। কেমন? এরা তরুণাস্থি দিয়ে তৈরি হয়, এদের অন্তঃকঙ্কাল, শক্ত হাড় কিন্তু থাকে না। সারা দেহ সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ দিয়ে ঢাকা, সে আঁশের নাম হচ্ছে প্ল্যাকয়েড আঁশ। প্রশ্ন আসতে পারে প্ল্যাকয়েড আঁশ কাদের দেখতে পাওয়া যায়, লিখবে কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের। মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে মানে সামনের দিকে, মাথার নিচের দিকে। কেমন? মস্তকের অঙ্কদেশ মানে সামনের দিকে থাকে। কেমন? আমাদের পেটের দিকটা বা বুকের দিকটা হচ্ছে অঙ্কদেশ, পিঠ আর পিছন দিকটা হচ্ছে পৃষ্ঠদেশ, সেরকম। পটকা কিন্তু থাকে না। আর লেজ হচ্ছে হেটেরো সার্কেল। কেমন? রুই মাছের ক্ষেত্রে এটা হচ্ছে হোমো সার্কেল। কেমন? একই রকম। আর এটা হচ্ছে হেটেরো সার্কেল, আলাদা রকম ভাবে থাকে, এটা হচ্ছে হেটেরো সার্কেল। ওকে, অস্টিকথিস মানে কাতলা মাছ, রুই মাছ এগুলো অস্টিকথিসের মধ্যে পড়ছে, মানে অস্থিযুক্ত মাছ যেগুলো। তাহলে হাড়বিহীন, শক্ত হাড় ছাড়া যে মাছগুলো আছে সেটা হচ্ছে কন্ড্রিকথিস, আর হাড়যুক্ত যেগুলো শক্ত হাড়যুক্ত সেটা হচ্ছে অস্টিকথিস, মানে শক্ত অস্থিযুক্ত মাছ। তাহলে এদের আঁশ দিয়ে ঢাকা, সেটাও আঁশ দিয়ে ঢাকা, কিন্তু এদের বলছিলাম প্ল্যাকয়েড আঁশ, আর এদের আঁশগুলোর নাম হচ্ছে সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দিয়ে ঢাকা। মুখছিদ্র মস্তকের অগ্রপ্রান্তে অবস্থিত, ফুলকা প্রকোষ্ঠে 4 জোড়া ফুলকো থাকে, সেটা কানকো দিয়ে ঢাকা থাকে, পটকা থাকে। পটকা যেমন এখানে ছিল না, আর লেজটা হেটেরো সার্কেল ছিল, এখানে পটকা থাকে, লেজ হচ্ছে হোমো সার্কেল। তাহলে এখানে তোমরা দুটো পার্থক্য পাচ্ছ। আর এটা তরুণাস্থি দিয়ে তৈরি, এটা অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, এটা 3 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য আঁশের পার্থক্য, এটা প্ল্যাকয়েড আঁশ দিয়ে ঢাকা থাকে, এটা সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। এখান থেকে পার্থক্য তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। এরপর নেক্সট আমরা চলে যাব উভচর। উভচর মানে হচ্ছে যেখানে মানে অ্যামফিবিয়া, জল এবং স্থল উভয় জায়গাতে থাকে। লার্ভা দশায় এরা জলে থাকে, কিন্তু পূর্ণাঙ্গ দশায় এরা কোথাও অতিবাহিত করে, স্থলে বা ডাঙাতে অতিবাহিত করে। তাহলে জল এবং স্থল দুটো জায়গাতে থাকে বলে এদেরকে উভচর বলা হয়। কেমন? আর লার্ভা দশায় এদের লেজ থাকে, কিন্তু পরে যখন পূর্ণাঙ্গ হয় তখন কিন্তু লেজ থাকে না, প্রেজেন্ট থাকে না। কেমন? এদের দেখো দেহ, মস্তক ও দেহকাণ্ডে কিন্তু বিভক্ত। তাহলে মাথা এবং দেহকাণ্ড এই দুটো অংশ, গলা কিন্তু এদের থাকে না, গ্রীবা কিন্তু এদের থাকে না। কেমন? আর চামড়াটা কিন্তু সিক্ত হয়, নগ্ন এবং গ্রন্থিময়, গ্রন্থি থাকে, যেমন কোনো ব্যাঙের ক্ষেত্রে চামড়াতে অনেক সূক্ষ্ম গ্রন্থি থাকে এবং ভেজা হয়। আর পা, 2 জোড়া পা থাকে। সামনের দিকে যে পাগুলো হয় অগ্রপাদ, সেখানে নখ থাকে না, নখবিহীন 4টে আঙুল থাকে, 4টে করে আঙুল থাকে সামনে পায়ে। সামনের পায়ে 4টে করে আঙুল থাকে, পিছনের পায়ে কিন্তু 5টা করে আঙুল থাকে, এগুলো মনে রাখবে। আর এদের শ্বাসঅঙ্গ হচ্ছে ফুলকা, যেমন ব্যাঙাচির ক্ষেত্রে ফুলকা, যখন ব্যাঙাচিটা ব্যাঙে পরিণত হয় তখন এদের ফুসফুস থাকে, তাই না? তাহলে ফুলকাও হতে পারে, ফুসফুস হতে পারে। দেহত্বকের সাহায্যেও, যখন ব্যাঙ শীত ঘুম দেয়, গর্তের মধ্যে থাকে, তখন কিন্তু দেহত্বক বা স্কিনের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। তাহলে এগুলো হচ্ছে তাদের শ্বাস অঙ্গ।
আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখতে পারো যে এদের যে হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ডে কিন্তু 3টে প্রকোষ্ঠ থাকে, মানে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে কিন্তু 2টি অলিন্দ থাকে, আর নিচের দিকে নিলয়টা কিন্তু বিভক্ত থাকে না, নিচে একটাই নিলয়। তাহলে উপরে 2টো অলিন্দ, নিচে একটাই নিলয়, মানে 3টে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। ওকে, এরপরে সরীসৃপের বৈশিষ্ট্য। সরীসৃপ টিকটিকি, কুমির এগুলো সরীসৃপের মধ্যে পড়ে, মানে রেপটিলিয়ার মধ্যে পড়ছে। এদের দেহতে কিন্তু মস্তক, দেহকাণ্ড এবং লেজ এই 3টে অংশ নিয়ে মানে তৈরি। সারা দেহ শুকনো, শুষ্ক এপিডার্মাল আঁশ কাঁধে দেখতে পাওয়া যায় না, তার আনসার হবে সরীসৃপ শ্রেণীর প্রাণীদের। আর প্রতি পায়ে 5টি করে নখযুক্ত, সামনে এবং পিছন দুটোতেই 5টা করে কিন্তু নখযুক্ত আঙুল থাকে। এদের যেমন সামনে 4টে আঙুল, পিছনে 5টা আঙুল এবং নখ থাকে না, কিন্তু এদের সামনে পিছন দুটোতেই কিন্তু 5টা করে আঙুল থাকে এবং নখ থাকে। অবসরণী ছিদ্র যেটা, সেটা কিন্তু আড়াআড়িভাবে প্রেজেন্ট থাকে, যার সাহায্যে তারা বর্জ্য পদার্থ ত্যাগ করে। হৃৎপিণ্ডে 2টি অলিন্দ থাকে এবং 2টি অলিন্দ এবং নিলয়টা কি হয়, এদের নিলয় যেটা থাকে দেখো, উপরে 2টো অলিন্দ, বাম অলিন্দটা ডান অলিন্দ থাকে, নিচে নিলয়টা কিছুটা অর্ধেকটা বিভক্ত, সম্পূর্ণ বিভক্ত নয়। তবে সরীসৃপের মধ্যে কুমির থাকে, যেটার আবার পুরোটাই এরকমভাবে যুক্ত হয়ে যায়, নিয়ে 2টো আলাদা আলাদা নিলয় তৈরি করে, নিয়ে 4টে প্রকোষ্ঠ হয়ে যায়। কেমন? তাহলে 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয়, এটা সরীসৃপের বৈশিষ্ট্য। তবে ব্যতিক্রম হচ্ছে কুমির, যাদের 2টো অলিন্দ এবং 2টো আলাদা আলাদা সেপারেট নিলয় থাকে, নিয়ে 4টে প্রকোষ্ঠ হয়, সেটা হচ্ছে কুমির। ওকে, তাহলে এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। এবং শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস, অবশ্যই চোয়ালে দাঁত থাকে। কেমন? কিন্তু কচ্ছপ এমন একটা সরীসৃপ যার মধ্যে আবার কিন্তু চোয়ালে কোনো দাঁত প্রেজেন্ট থাকে না। এবং শ্বাসঅঙ্গ হচ্ছে এদের বৃক্ক বা কিডনি। কেমন? এরপরে স্তন্যপায়ী আমরা দেখবো লাস্ট। লোমে ঢাকা থাকে, যেমন মানুষ হতে পারে। কেমন? মানুষ স্তন্যপায়ী, যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী বলা হয়। কর্ণছত্র থাকে, স্তন গ্রন্থির উপস্থিতি, যদিও পুরুষদের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, কিন্তু তবুও স্তন গ্রন্থি প্রেজেন্ট থাকে। ত্বকে ঘর্মগ্রন্থি থাকে, সিবেসিয়াস গ্রন্থি, যেখানে সিবাম মানে তৈলাক্ত পদার্থ স্কিন থেকে বেরিয়ে আসে, ঘাম বেরিয়ে আসে, সেগুলো কিন্তু থাকে। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে, শ্বাস নেওয়ার সময় বা ছাড়ার সময় সেটা ওঠানামা করে, তাই না? পেট থেকে একটু উপরে, মানে আমাদের যেটা থাকে রিবস থাকে পাঁজর, তার থেকে একটু নিচে, ওখানে কিন্তু আমাদের মধ্যচ্ছদা প্রেজেন্ট থাকে। কেমন? করোটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। আর নিচের চোয়াল একটি মাত্র অস্থি বা হাড় দিয়ে কিন্তু তৈরি, সেটা হচ্ছে স্তন্যপায়ী। কেমন? এগুলো আমরা দেখলাম। আর পক্ষীটা আমাদের বাদ গিয়েছিল, পক্ষীটা আমরা এখান থেকে দেখে নেবো। পক্ষীটা তোমরা নিজেরাই পারবে, মানে এদের চোয়ালে দাঁত থাকে না, চঞ্চুতে পরিণত হয়েছে। স্টারনাম কিল অস্থি থাকে, স্টারনামটা যেটা সেটা কিল অস্থিতে পরিণত হয়েছে। ফুসফুস সংলগ্ন অবস্থায় 9টি প্রধান বায়ুথলি। প্রশ্ন আসতে পারে পায়রার মধ্যে কটি বায়ুথলি থাকে? 9টি বায়ুথলি থাকে। কেমন? আর দেহ মাকুর মতো দেখতে। আর অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। আর বক্ষে মানে বুকের মধ্যে উড্ডয়ন পেশি থাকে, যেটা তাদের উঠতে কিন্তু সাহায্য করে। তাহলে আজকে আমরা দেখো প্রথম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে নিলাম। এরপরে এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম তার থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন আছে, ছোট প্রশ্ন আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। এবং কিছু তোমাদের 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি নোট ডাউন করে নিয়েছি, সেগুলো নেক্সট ক্লাসে আমরা প্রোভাইড করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।